ওদিকে ফুলপরি রাজকুমার প্রতাপের কক্ষে যায়, কিন্তু সেখানে গিয়ে সে রাজকুমার প্রতাপকে কোথাও দেখতে পায় না। এ কি রাজকুমার প্রতাপ? রাজকুমার প্রতাপ তো তার কক্ষে নেই। রাজমাতা তো বলল রাজকুমার প্রতাপ নাকি এখনো ঘুমিয়ে আছেন, কিন্তু কই, তিনি ঘুমিয়ে থাকলে তো তাকে দেখতেই পেতাম। কোথায় গেলেন তিনি? আমার মনে হয় সে হয়তো সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছেন। আমি এক কাজ করি, আমি বরং খাবারটা এখানে রেখে তারপর চলে যাই। রাজকুমার প্রতাপ এটা দেখলে খেয়ে নেবেন। এ কথা বলে ফুলপরি সে খাবারের থালাটি রেখে কক্ষ থেকে বেরিয়ে যেতে থাকে, আর তখনই রাজকুমার প্রতাপ তার কক্ষে ঢোকে। এ কি, আপনি আমার কক্ষে? আমি আপনাকে বলেছিলাম আমার অনুমতি ছাড়া আমার কক্ষে কেউ প্রবেশ করে না, তারপরও আপনি আমার কক্ষে প্রবেশ করেছেন। আমি আপনার কক্ষে বলছিলাম যে আসলে আমি আপনার কক্ষে আপনার অনুমতি ছাড়া প্রবেশ করতে চাইনি। আসলে আমি আপনার জন্য কিছু খাবার এনেছিলাম, আমার ভুল হয়ে গেছে। আপনাকে আমার জন্য খাবার নিয়ে আসতে কে বলেছে? আপনি জানেন না আমি আমার কক্ষে খাবার খাই না? আমি খাবার ঘরে গিয়ে খাবার খাই। যান, এগুলো এখান থেকে নিয়ে যান। কিন্তু আমি তো আপনার জন্য নিজের হাতে খাবারটি তৈরি করে নিয়ে এসেছি। তো যাই হোক না কেন, আপনাকে আমি এক্ষুনি কক্ষ থেকে বেরিয়ে যেতে বলছি। বেরিয়ে যান আপনি। এরপর ফুলপরি রাজকুমার প্রতাপের কথা শুনে মন খারাপ করে সে কক্ষ থেকে বেরিয়ে যায়। ওদিকে ফুলকুমারী যতই নিজের মনকে স্থির করার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবে সে নিজের মনকে স্থির করতে পারছিল না, কারণ সে কোনো একটা চিন্তায় বিষণ্ণ মনে চিন্তিত হয়েছিল। রানীমা ফুলকুমারীর কাছে এসে হাজির হয়। এ কি ফুলকুমারী, তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন মা? কি হয়েছে কি? তোমার কি মন খারাপ? রাজকুমার চন্দ্রকুমার কি তোমাকে বলেছে কিছু সকালে? তুমি তুমি ওকে না জানিয়ে বাইরে গিয়েছিলে দেখে? না না মা, রাজকুমার আমাকে কিছুই বলেনি। ও তো জানেই না আমি ওকে না জানিয়ে বাইরে গিয়েছিলাম। আসলে এইভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছো এই জন্য আর কি জিজ্ঞাসা করছিলাম। আর তাছাড়া মা, আমাদের সব সূত্র তো শেষ। এবার অন্তত মনটাকে ভালো করো। চলো, সবাই খাবার ঘরে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি গেলে সবাই খাওয়া শুরু করবে। ঠিক আছে মা, আপনি যান, আমি আসছি। না না, আমি একা যাব না, তোমাকে সাথে করে নিয়েই যাব। তুমি সকাল সকাল সবার জন্য খাবার রান্না করেছো, আর এখানে সেভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো। তোমার এভাবে মন খারাপ দেখলে আমার ভালো লাগে না ফুলকুমারী। চলো, আমার সাথে একসাথে গিয়ে খাবার খাবে। রাজকুমার চন্দ্রকুমার তোমার এরকম করে মন খারাপ করা দেখলে নিজেও কষ্ট পাবে। ঠিক আছে মা, চলুন, আমি যাচ্ছি। কি হলো কি পরি? তখন থেকে এভাবে কেঁদেই যাচ্ছ, কি হয়েছে? আমাকে যদি নাই বলো আমি কি করে বুঝবো বলো দেখিনি। রাজকুমার প্রতাপ কি তোমাকে কষ্ট দিয়েছে? না না, রাজকুমার প্রতাপ আমাকে কিছুই বলেনি। আসলে আমারই তো ভুল। আমার এইভাবে রাজকুমার প্রতাপের কক্ষে যাওয়া উচিত হয়নি। তিনি তো সকলের সাথে খাবার ঘরে খাবার খান। আমি যে কেন তার জন্য এভাবে খাবার বানিয়ে নিয়ে যেতে গেলাম। ও আচ্ছা, বুঝেছি। তুমি ওর জন্য খাবার নিয়ে গিয়েছিলে দেখে রাজকুমার তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই তো? দাঁড়াও, আমি এক্ষুনি রাজকুমার প্রতাপের কাছে যাচ্ছি আর জিজ্ঞাসা করছি কেন তোমার সাথে এমন আচরণ করেছে সে। না না দিদিমা, আপনি এখন যাবেন না। আসলে সকালবেলা রাজকুমার প্রতাপ রাজকাজে গিয়েছিল। হয়তো রাজকাজ করছিল, কোনো কারণে তার মন মেজাজ খারাপ ছিল, তাই আমার সাথে এমন আচরণ সে করে ফেলেছে। তবে আমি কিছুই মনে করিনি, শুধু একটু কষ্ট পেয়েছি, তাই আর কি চোখে একটু জল চলে এসেছে। কি বললে কি পরি? রাজকুমার তার কক্ষে ঘুমিয়ে ছিল না, সে সকাল সকাল রাজকার্যে গিয়েছিল।
তার মানে তুমি আমার রাজকুমার প্রতাপের মধ্যে একটা পরিবর্তন আনতে পেরেছো। আমার রাজকুমার প্রতাপ তো অনেক বেলা অবধি ঘুমোয়, রাজকুমার প্রতাপ তো অনেক দেরি করে ঘুম থেকে উঠে, কিন্তু এখন ও সকাল সকাল ঘুম থেকে উঠে রাজ্যের কাজ করে, আর এটা তোমার কারণেই হয়েছে। পরি, তুমি দেখেছো রাজকুমার প্রতাপ যে তোমার কথায় পরিবর্তন হয়েছে, আর তাই তুমি কষ্ট পেও না। বারবার ওর সামনে যাবে, ওর কাছাকাছি থাকার চেষ্টা করবে। এতে যদি ও তোমাকে কষ্টও দেয় তাও তুমি সেটা মেনে নেবে। তুমি তোমার প্রতাপকে তোমার মতো তৈরি করে নাও। হ্যাঁ দিদিমা, আপনি ঠিকই বলেছেন। রাজকুমার আমাকে যতই কষ্ট দিক না কেন সেটা আমি মনে করে রাখবো না। রাজকুমারকে পরিবর্তন যে আমাকে করতেই হবে। মেয়েটি কত যত্ন করে আমার জন্য খাবার নিয়ে এসেছে, আর আমি কি না তার সাথে এমন আচরণ করলাম। কিন্তু আমি কি করব, আমি নিজের অজান্তে ওর সাথে এমনটা করে ফেলি। আমি যতই ভাবি ওর সাথে এমনটা করব না, কিন্তু তারপরও আমি নিজেকে সংযত রাখতে পারি না। ওর সাথে খারাপ আচরণ করে ফেলেছি। আর তাছাড়া আমি সব সময় তো খাবার ঘরে খাবার খাই না, মাঝে মাঝে আমি আমার কক্ষেও খাবার খাই। আর মেয়েটা যেহেতু আমার জন্য এত কষ্ট করে খাবার বানিয়ে নিয়ে এসেছিল, ওকে একটা ধন্যবাদ দেওয়ার দরকার ছিল। যাই হোক, এত কিছু ভেবে লাভ নেই। আমি রাজ্যের রাজকুমার, আমার মধ্যে একটু দম্ভ না থাকলে কি আর চলে। যাই হোক, ও যেহেতু আমার জন্য খাবার নিয়ে এসেছে, আমি বরং খাবারটা খেয়েই দেখি। আমার তো মনে হচ্ছে এটা খেতে ভীষণ ভালো হবে। সত্যি মেয়েটা আমার জন্য বড্ড ভাবে। ওর জন্য আমি রোজ সকাল সকাল উঠে রাজকাজ সম্পূর্ণ করে ফেলি। কতটা সময় আমার বেঁচে যায়। সত্যি মেয়েটার মধ্যে অনেক ভালো গুণ আছে। না না, এত গুণগান আমি করব না, তাহলে ওর অহংকার বেড়ে যাবে। ও ভাবছে হয়তোবা আমি ওকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু মোটেও না। ওকে আমি কখনো কোনো দিনও ভালোবাসবো না, কোনো দিনও না। যাই হোক, ক্ষুধা পেয়েছে, এখন খাবারটা আমি খেয়ে নেই। ফুলপরি অনেকভাবে রাজকুমার প্রতাপের মন গলানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই যেন রাজকুমার প্রতাপের মন গলাতে পারে না সে। এরপর কেটে যায় বেশ কয়েকটা দিন। একদিন ফুলপরি রাজ উদ্যানের সময় কাটাচ্ছিল। হঠাৎ একটি পাখি উড়ে এসে তার সামনে পড়ে গেল। এ কি, পাখিটা এভাবে উড়ে এলো যে? দেখি তো, মনে হচ্ছে পাখিটা অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, তাই তো, ওর শরীরে দেখছি ক্ষত চিহ্ন। আমি এক কাজ করি, আমি ওকে সুস্থ করার ব্যবস্থা করি। এই কথা বলে ফুলপরি কিছু জড়িবুটি নিয়ে সেই পাখির ক্ষতস্থানে লাগিয়ে দেয়, আর পাখিটি আরাম বোধ করতে থাকে।